71 সালের চেতনা যদি আজকে 53-55 বছর যাবৎ লালন করতে পারি, নিশ্চিত থাকেন আপনি এই মাত্র 1.5 বছর আগের ঘটনা জুলাই চেতনা এটা কি মাত্র আর 15 দিন ধারণ করবে না? জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে, 13 ফেব্রুয়ারি থেকে জনগণ নতুন একটি বাংলাদেশ পাবে। রাজার ছেলে রাজা হোক, এই মতবাদে জামায়াত বিশ্বাসী নয়। আপনি নিজেও কিছু ক্ষমতায় যাওয়ার আগে তাদের 7-8 হাজার শুধু চাঁদাবাদির জন্য বহিষ্কার করছে। ক্ষমতা যাওয়ার আগে 5,887 কোটি টাকা ঋণ খেলাপি, যারা চোরদেরকে আপনি এমপিতে হওয়ার জন্য আপনি পাঠান। 71 সালের চেতনা যদি আজকে 53-55 বছর যাবৎ লালন করতে পারি, নিশ্চিত থাকেন আপনি এই মাত্র 1.5 বছর আগের ঘটনা জুলাই চেতনা এটা কি মাত্র আর 15 দিন ধারণ করবে না? ওটা যদি 53 বছর ধারণ করতে পারে, 54 বছর, এটা তো 54 মাস ধারণ করলেই এনাফ। আপনি যদি সম্পূর্ণ রাষ্ট্র বিরোধী একটা লোকেরও বলেন যে ভাই তুমি মুক্তিযুদ্ধের ইতিহাসটা লেখো বাংলাদেশের, তার কি ক্ষমতা আছে 71-কে বাদ দেওয়ার? এটা কোন ধরনের ন্যারেটিভ যে আমরা মুক্তিযুদ্ধ থেকে বাদ দিয়ে দিচ্ছি? তার ধারাবাহিকতায় 24-এর আন্দোলন হয়েছে। যদি মাহবুব ভাইয়ের কথায় যদি বলি, এভাবে 5 আগস্টের পর ইতিহাস বিকৃত হচ্ছে, অন্ধকারে নিমজ্জিত করার একটা চেষ্টা চালানো হচ্ছে। যদিও মির্জা ফখরুল আজকেও বলেছেন যে জামায়াত ইসলামী বাংলাদেশকে সামনে এগোতে দিতে চায় না, তারা দেশটাকে আফগানিস্তান বানাতে চায়। তার মানে জামায়াতের প্রতি দোষটা যে আমার কাছে না খুব বিরক্ত লাগে বিষয়গুলো আলাপ করতে। আমি কেন এই আলাপগুলো করব? না, আপনার মানে আমরা এখানে বসছি মনে শুধু জামাত নিয়েই আলাপ করতেছি। বিএনপি নিয়ে তো অনেক কিছু বলবেন। না বলতেছি কেন মনে হয় জানেন, গত 16 বছর যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, অফিসিয়ালি কিন্তু তার বিরোধী দল ছিল জাতীয় পার্টি, কিন্তু চলনে বলনে কহনে শুধুই ছিল বিএনপি। অর্থাৎ বিএনপির 16টা বছর আওয়ামী লীগই টিকে রাখছে আলোচনা করে, জাতীয় পার্টি কিন্তু টিকে নাই। জাতীয় পার্টি কিন্তু বিরোধী দল। আমার কাছে আজকেও মনে হইতেছে যে আমরাই বোধহয় খালি জামাতকে টিকে রাখতেছি, মানে এই জামাত নিয়ে আলাপ করতে। কন্যার সাথে দেখা নাই বিয়া শুক্রবার, উনি ধাপে ধাপে করবেন। এখন তো নির্বাচন হয় নাই, জীবনে এখন পর্যন্ত ক্ষমতায় আসে নাই, আসলে কি জগৎ মেনে নিবে? প্রশ্নই ওঠে না। যদি না মেনে নেয়, আমরা আননেসেসারি টাইমটা নষ্ট করতেছি। কেন করতেছি বললাম কথাটা, বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসাবে কিন্তু সবচেয়ে বেশি সুপরিচিত আওয়ামী লীগ, এবং এইটার ধারক বাহক তারা যেভাবে ব্যবহার করছে। কিন্তু আমরা দেখছি 2001 সালে যখন নির্বাচন হইল, তখন 96 থেকে 2001 কেয়ারটেকার অধীনে নির্বাচন হচ্ছে, তখন কিন্তু একটা জোট হয়েছিল। জোটটা কি? বিএনপি আর জামাত মিলে একটা জোট, যেখানে তারা 18টা সিট পেয়েছে, মন্ত্রী হয়েছিল। এই যে বিএনপি এবং জামাত কে? স্বাধীনতার বিপক্ষ শক্তি, রাজাকার ইত্যাদি ইত্যাদি। তার সাথে যারা জোট করলো, জোট করে পরাজিত করলো কাকে? মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে। এটা কি ইতিহাস? এটা কি? আপনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে তাড়িয়ে দিচ্ছি আমরা, রাজাকারের সাথে জোট গঠন করে মুক্তিযুদ্ধ, এটা একটা ন্যারেটিভ বয়ান মাত্র, আর কিচ্ছু না। ক্ষমতায় যাওয়া, তাহলে মুক্তিযুদ্ধের চেতনার শক্তি যে তার বিরুদ্ধে যখন রাজাকারকে নিয়ে জোট করে, সেইটা এই দেশে আমরা ছিলাম না? কি কথা হইছে? কিছুই হয় নাই। তো দিস ইজ দ্য সিনারিও। আপনি খালি বললে তো হবে না, আপনি বরং আমরা 53 বছর যাবৎ যুদ্ধের চেতনা লালন করতেছি। মুক্তিযুদ্ধের ইতিহাস কার বাপের ক্ষমতা আছে এটা বাদ দেয়। আপনি যদি সম্পূর্ণ রাষ্ট্র বিরোধী একটা লোকেরও বলেন যে ভাই তুমি মুক্তিযুদ্ধের ইতিহাসটা লেখো বাংলাদেশের, তার কি ক্ষমতা আছে 71-কে বাদ দেওয়ার? এটা কোন ধরনের ন্যারেটিভ যে আমরা মুক্তিযুদ্ধ থেকে বাদ দিয়ে দিচ্ছি? তার ধারাবাহিকতায় 24-এর আন্দোলন হয়েছে। 24-এর আন্দোলন হয়েছে। এই 24-এর আন্দোলন যেদিন হয়েছে, তখন সেদিন কি করছে? যারা ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করছে। কি ফ্যাসিজম? যারা দেশের ইন্টারনাল এক্সটার্নাল দুইটা সার্বভৌমত্ব নষ্ট করছে। এক্সটার্নাল সার্বভৌমত্ব কি? বিনা বিচারে হত্যা, আয়নাঘর, ক্রস ফায়ার, বিডিআর হত্যা, শাপলা চত্বরে হত্যা, এগুলো হলো আমার ইন্টারনাল সার্বভৌমত্ব। এক্সটার্নাল কি? 10 লাখ রোহিঙ্গা ঢুকছে, কেউ বাধা দিতে পারে নাই, দলমত নির্বিশেষে সরকারের সাথে সব দল একত্র হয় নাই, আরামসে ঢুকছে। আমার সার্বভৌমত্ব ছিল না। সেই সার্বভৌমত্ব যাতে টিকে থাকে, সেই জন্য 24-এর আন্দোলন হয়েছে এবং তাকে তাড়াই দিয়েছে। এবং উনি যাওয়ার পর ভাবটা এরকম, আমার মুক্তিযুদ্ধ চলে গেছে, আমার মুক্তিযুদ্ধের ইতিহাস চলে গেছে। আমি ভাই আমার মাথায় ধরে না যে আমরা সেন্সেবল লোক কি করে বলি আমার মনে হয় যে মুক্তিযুদ্ধ চলে গেছে। এই বয়ান চলবে না ভাই, এই বয়ান চলবে না। 1 নম্বর। 2 নম্বর,
71 সালের চেতনা যদি আজকে 53-55 বছর যাবত লালন করতে পারি, নিশ্চিত থাকেন আপনি এই মাত্র 1.5 বছর আগের ঘটনা জুলাই চেতনা, এটা কি মাত্র আর 15 দিন ধারণ করবে না? ওটা যদি 53 বছর ধারণ করতে পারে, 54 বছর, এটা তো 54 মাস ধারণ করলেই এনাফ। সুতরাং দেখতে হবে যে জুলাই চেতনার পক্ষে কারা, জুলাই চেতনা ধারণ করে কারা। এটা উনি, আমি, আপনি মুখে বললে হবে না, ভোটারকে ফিল করতে হবে। যেহেতু ইলেকশনের বাজার আনছেন, দৌড়ে কে আগে, এই দৌড়ে ভোটাররা যাকে বিশ্বাস করবে জুলাই চেতনা ধারণ করে, জি। সুতরাং ভোটার এসে ভোট এবার সেদিকে যাবে। আমি একটা প্রশ্ন করি রাজু ভাই, জুলাই চেতনাধারী যারা, তারা তো যখন জামাতের সাথে অ্যাড হলো, তাদের অনেকে জুলাই চেতনাধারী, অনেকে তো বের হয়ে গেছে। রাজ্জাকি ভাইয়ের মতে জুলাই চেতনা মানে কি? মানে জুলাই যোদ্ধা যারা বলবে, জুলাই চেতনা, যাক মুক্তিযুদ্ধের চেতনা, আমি জুলাই চেতনা, এরা যুক্ত যখন এটা জামাতের সাথে হয়েছে, তখন অনেকেই তাদের থেকে বের হয়ে গেছে। তারা বলছে রাজাকারের সাথে যুক্ত হওয়ার কারণে অনেকে বের হয়ে, যদি বলি নাম ধরে বলি, তাসনিম যারা, এরকম ডাক্তার আরেকজন আছেন কি জন, অনেকে বের হয়ে গেছে। তো জুলাই যোদ্ধারা তাহলে তো এই পক্ষে নেই। আপনি যখন প্রশ্ন করেন যে যারা বের হয়ে গেল কেন, এর উত্তর আমি দিতে পারবো না, আপনি বলছেন ওরা দিবে। না, আমি দিতে পারবো? আমি পারবো না। তারপরে আমি ধরে নিই, আমি আমি এটা হাইপোথিসিস, যেহেতু আমি অ্যাবসলিউট টার্মে বলতে পারবো না সে কেন গেছে। এক হতে পারে, আমার কাছে যেটা মনে হয়, জুলাই চেতনা যারা ধারণ করে এই ছেলেপেলেগুলো, মানে আমি ছেলেপেলেগুলো সিম্বলিক, কিন্তু দলমত নির্বিশেষে আমরা সবাই ছিলাম, আমরা বলি, আমরা দাবি করি। কিন্তু জুলাই চেতনা অ্যাকচুয়ালি জুলাইয়ের আন্দোলনের, মানে আন্দোলনটার নায়ক কারা বা কারা করছে, ক্রেডিটটা কাদের, সেটা কে বলতে পারবে জানেন? হ্যাঁ, একমাত্র শেখ হাসিনা। কারণ তাকে তাড়ানো হয়েছে, সুতরাং সে জানে যে কারা তাকে তাড়াইছে। আমি আপনি মুখে বলেন, বক্তব্যে কোন স্পষ্ট হয়েছে? তার বক্তব্য তো নাই আমার কাছে। আপনি যেমন ভিকটিম, আপনার হাতটা কেটে ফেলছে একটা কোপ দিয়ে, 5টা আসামি দাঁড়ানো আছে, আপনাকে যদি বলা হয় 5 জনের মধ্যে আসামি আছে, জি আছে, কে দিছে? অমুকে কোপ দিছে। তো আপনি যেটা বলবেন, তো তারাইছে হাসিনাকে, শেখ হাসিনাকে, সেটা সবচেয়ে ভালো বলতে পারবে শেখ হাসিনা। যেমন চাঁদাবাজি নিয়ে কথা হচ্ছে, আমি কি বলতে পারবো যে কে চাঁদাবাজি করে? আপনি চাঁদাবাজি করেন না, মাহবাই করে না, কে করে আমি বলতে পারবো? যে ভুক্তভোগী হিসেবে জানেন, কিন্তু যে চাঁদা দেন একমাত্র সে জানেন। সুতরাং আপনি যে চাঁদাবাজি করে, যে দেয় চাঁদা সে জানে। আপনি নিশ্চিত থাকেন বাংলাদেশে 70-80 লক্ষ স্পট থেকে চাঁদা তোলা হয়, এবং তাতে অন্তত 1-1.5 কোটি লোক ইনভলভ আছে ওই জায়গাগুলায়। এই 1-1.5 কোটি লোকের কাছ থেকে যারা চাঁদা নেয়, হ্যাঁ, তারা ভোট দিবে না। যারা চাঁদাবাজ তাদেরকে ভোট, চাঁদাবাজকে আমার জানার দরকার নাই, কিন্তু ওরা জানে চাঁদাবাজ কারা। একইভাবে জুলাই চেতনা ধারণ করে কারা, সেটা ভোটাররা বিবেচনায় নিবে, আমি আপনি না। ভোটাররা যাকে বিশ্বাস করবে জুলাই চেতনার পক্ষে, ভোট সেদিকে যাবে, এবং সেদিকে যায়, যদি যাইতে থাকে কনস্ট্যান্ট, এবং এটা যদি মনে হয় যে কেউ বুঝতে পারে, তাহলে জুলাই চেতনা ভোট যার পক্ষে যাবে, সে যখন বুঝবে আমি বিজয়ী হচ্ছি, আর যে বুঝবে তার পক্ষে যাচ্ছে না, সে হারতেছে, সেটা নিয়ে যদি কেউ লড়াই করতে চায়, মারামারি কাটাকাটি, সেটা ভিন্ন চাপ। জি, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আসবো, যদি এত সরল ভাবে ব্যাপারটা কিন্তু নয়। জি, হ্যাঁ, এখানে তো কথা বলবার আছে যে রাজ্জাকি ভাই যেভাবে বললেন, কিন্তু অনেক বিভ্রান্তিমূলক কথাবার্তা বলেছেন। যে 1 নাম্বার হচ্ছে যে উনি বললেন যে মুক্তিযুদ্ধের ইতিহাস ভোলানো যাবে না, 54 বছর কেউ ভোলাইতে পারে না, ইত্যাদি। ভুলবো কেন? আপনি ভুলবেন না, আপনি তো এক ব্যক্তিকে দিয়ে বিচার করলে হবে না। দেশের ইতিহাস থেকে আপনি পুরো 80 দশকে কোনো গণমাধ্যমে পাকিস্তান শব্দটি লেখা হতো না, বিটিভি সহ কোথাও পাকিস্তান শব্দটি ব্যবহার করা হতো না, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম বলা হতো না, ভাষণটি পর্যন্ত উচ্চারিত হতো না কোথাও। আজকে 1.5 বছর ধরে কি হচ্ছে? বিসিএস এর পরীক্ষার কথা তো বললামই, কি হচ্ছে? পাকিস্তান শব্দটি ভাসুর হয়ে গেছে, নাম উচ্চারণ করা যাবে না। এবং এই যে ইতিহাস বিকৃতি, মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা, এগুলো কি কোনো ঘটনা নয়? কিছুই না। 32 নম্বর আপনার চোখের সামনে ভেঙে ফেলা বললে কিছুই না, তারপরে আপনি বলবেন না কিছু হচ্ছে না, সব ঠিক আছে। এটা কি হয়? এই হচ্ছে দক্ষিণপন্থী রাজনীতি, যে আপনার এদিকে দেবালয় পড়ে যাবে, নিরহ হয়ে আপনি বাঁশি বাজাবেন যে কিছুই হয় নাই। এটা হচ্ছে ডানপন্থার সবচেয়ে বড় রকমের আগ্রাসী রূপ। যে আপনি যখন আপনি বলবেন জুলাই চেতনা, জুলাই চেতনা মানে কি? মুক্তিযুদ্ধের চেতনা মানে কি? মুক্তিযুদ্ধের চেতনা মানে হচ্ছে পাকিস্তানি যে তত্ত্ব, ধর্মের অন্ধকার থেকে দূরে সরে এসে একটা ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ তৈরি, এটা হলো মুক্তিযুদ্ধের চেতনা। এবং সেইটা যখন আপনি বিসর্জন দিয়ে দিচ্ছেন জুলাইয়ের নামে, সেটা হচ্ছে অন্ধকার দক্ষিণপন্থার দিকে যাত্রা। আর জুলাইয়ের চেতনা ছিল শেখ হাসিনার যে কর্তৃত্ববাদী শাসন, তার বিরুদ্ধে যে মানুষ রক্ত ঢেলে দিল, সেই মানে গণতন্ত্র এবং জবাবদিহিতার আকাঙ্ক্ষা হচ্ছে জুলাই চেতনা। তো গণতন্ত্র ও জবাবদিহিতার আকাঙ্ক্ষার জন্যই তো আমরা এই প্রশ্নগুলো করছি, এটাই তো জুলাই চেতনা। আপনি কোন ভিত্তিতে 40% যে ভোট
সর্বশেষ গ্রাহ্য নির্বাচনের আওয়ামী লীগকে আপনি অনুপস্থিত ঘোষণা করে দিচ্ছেন। এটা কোন চেতনায় হচ্ছে? আপনি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আওয়ামী লীগ করেনি, আওয়ামী লীগ ও সমমনরা নির্বাচন করেছে পরপর 3 বার। এবার বিএনপি আর সমমনরাই তো নির্বাচন করছে। এবং আওয়ামী লীগ ও জাতীয় পার্টি যেভাবে পুতুল বিরোধী দল বানিয়েছিল আওয়ামী লীগ, জামাত কিন্তু সেই রাস্তাও খোলা রাখার চেষ্টা করেছিল। কিন্তু যেহেতু বিএনপি অনেক বড় দল এবং তাদের আত্মবিশ্বাস এমনই যে আমাদের ভোট এত বেশি, তো জামাত যেখানে একা 18টি আসন পায়, আমরা কেন জামাতের সাথে সরকার করব। এরা যখন অগ্রাহ্য করেছে তখন কিন্তু তারা এতখানি বিরোধিতা চলে গেছে। তারা যদি বিএনপি যদি জাতীয় সরকারে রাজি হতো, এতখানি বিরোধিতা হয়তো হতো না। আমরা জানি না, আমরা বিশ্লেষক হিসেবে ভাই যেমন আরেকটি বলছি, আমরা কিভাবে বলবো? আমরা কোনো কিছুই বলতে পারি না ঠিকঠাক, কিন্তু আমরা তো বিশ্লেষণ করতে পারি, আমরা বিভিন্নভাবে জিনিসগুলো দেখতে পারি। আর রাজনীতি কিন্তু 2 + 2 = 4 নয়, 2 + 2 = অনেক সময় অনেক ধরনের অঙ্ক হতে পারে। আজকে সামনে যা দেখছি সবই কি একেবারে সাদা চোখে দেখা যায়? আপনি যদি সিরিয়ার দিকে তাকান, সিরিয়া, ইরাক, ইয়েমেন, লেবানন, লিবিয়া, পাকিস্তান, আফগানিস্তান, এই 7টি দেশ, তাদের ঐতিহ্য দেখুন, তাদের সংস্কৃতি দেখুন, বিভিন্ন সময়ের বিভিন্ন কার্যকলাপ দেখুন, সেগুলা এই দক্ষিণপন্থা রাজনীতির কবলে পড়বার পর কোথায় গিয়ে পরিণত হয়েছে? প্রত্যেকটা রাষ্ট্র ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। আমরা যে সেই ফাঁদে পা দেব না কি করে বলতে পারি? আমি একটু প্রশ্ন করি। অবশ্যই। প্রশ্ন, এই ডানপন্থীর উত্থানকে যে কথা আপনারা বলছেন, এই উত্থানের জন্য দায়ীটাকে? দায়ী তো অনেক কিছু, এককভাবে তো একটা লোক এনে তো এখানে করছে না, এখানে অনেক কিছু দায়ী আছে। না, কেউ কেউ আওয়ামী বিগত লীগের দায় 17 আছে। বছরে আওয়ামী লীগের 17 বছরে তিনি কওমি জননী হয়ে বসেছিলেন, তিনি সাম্প্রদায়িকতাকে উস্কে দিয়েছিলেন এবং তার ধারণা ছিল যে আমি যদি এই সাম্প্রদায়িক শক্তিকে আমার অনুকূলে রাখতে পারি তাহলে আমার ভোট করতে হবে না। আমার এই বিপুল সংখ্যক ভোট যদি আমার হাতে থাকে তাহলে আমি রাতের বেলা ভোট করতে পারবো, অথবা আমি নির্বাচন করতে পারবো, অথবা জাতীয় পার্টির মতো একটা পুতুল দল নিয়েই আমি দেশ চালাবো। সেটা তো তিনি অনেকদিন চালিয়েছিলেনই। কিন্তু একটি দেশে 4টি রকম শিক্ষা ব্যবস্থা, আরবি, বাংলা, ইংরেজি, ক্যাডেট কলেজ তিনি স্থাপন করে রেখেছিলেন। এতখানি সুযোগ থাকার পরেও তিনি কিন্তু চেষ্টা করেননি কিছু মৌলিক জায়গায় পরিবর্তন আনা তো সম্ভব ছিল। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে, 13 ফেব্রুয়ারি থেকে জনগণ নতুন একটি বাংলাদেশ পাবে। রাজার ছেলে রাজা হোক, এই মতবাদে জামায়াত বিশ্বাসী নয়। আপনি নিজেও কিছুক্ষণ আগে বলছিলেন জামায়াত ইসলামী পরিবারতন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে না, কিন্তু মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার আরমান ঢাকা 14 আসনে জামায়াতের মনোনয়ন পেয়েছেন, নির্বাচন করছেন। পিরোজপুর 1 আসনে মাসুদ সাইদি এবং পিরোজপুর 2 আসনে শামীম সাইদি জামায়াতের মনোনয়ন পেয়েছেন। তারা সাবেক জামায়াত নেতা দেলওয়ার হোসেন সাইদির ছেলে। জামায়াত ইসলামীর সাবেক নেতা মতিউর রহমান নিজামের ছেলে ব্যারিস্টার নজিবুর রহমান মোমেন পাবনা 1 আসন থেকে নির্বাচন করছেন। এগুলো কি পরিবারতন্ত্রের রাজনীতি নয় কিনা? ধন্যবাদ আপনাকে কোশ্চেন করার জন্য। আমরা পরিবারতন্ত্রে ওটাকেই বুঝেছি যে 71-এর পর থেকে বাংলাদেশে দেখবেন যে এক প্রকার একটা স্বৈরতন্ত্র এস্টাবলিশড হয়েছে পরিবারতন্ত্রের মাধ্যমেই। এই যে একটা শেখ হাসিনার ফ্যামিলিতে 52 জন এমপি ছিল, আর আপনি এখানে যেটাকে বলছেন, যেমন ধরেন সাদিক কায়েমের যখন ডাকসু নির্বাচন হলো, আমাদের সেক্রেটারি জেনারেলের যে ছেলে দেখবেন সে বাইকে চালিয়ে তাকে নিয়ে বেড়াচ্ছে। আমাদের পরিবারতন্ত্র হবে না এই কারণে, এই ছেলেকে তার যদি সন্তান হয় তাকে একজন কর্মী, সেই কর্মীর পরে আরেকটা তাকে নির্দিষ্ট দায়িত্ব পালন করতে হবে, ওই যোগ্যতা হয়ে তার আমাদের যে কাঠামো আছে এই কাঠামোর মধ্যে তাকে আস্তে আস্তে উঠে আসতে হবে নির্দিষ্ট পর্যায়ে। আর এরকম না যে রাজার ছেলে রাজা বলা হয়েছে, সুতরাং সে একজন নর্মাল এমপি ক্যান্ডিডেট, যেখানে এমপি ক্যান্ডিডেট আমাদের একজন হিন্দুকেও দেওয়া হয়েছে। আবার আমাদের দেখছেন যে অন্য অন্য দলের নর্মাল একজন কর্মীকেও দেওয়া হয়েছে। ওই জায়গায় আমাদের নর্মাল যে ব্যক্তিরা একটা ভোটের মাধ্যমে তাকে সিলেক্ট করে, ভোটের মাধ্যমে সিলেক্ট করার পরে তারপরে ওইখানকার স্থানীয় লোকজন যারা ব্যবসায়ী বা এলিট তাদের একটা মতামত হয়। এই মতামতের ভিত্তিতে কিন্তু আমাদের একটা ক্যান্ডিডেট নির্বাচন করা হয়। আমাদের আমির জামাত ছিল মাওলানা মতিউর রহমান নিজামী, তার আগে মরহুম গোলাম আজম, এখন ডাক্তার শফিকুর রহমান। শফিকুর রহমানের বাড়ি হচ্ছে সিলেট, সেক্রেটারি জেনারেলের বাড়ি হচ্ছে খুলনা। এইরকম কে কী দায়িত্বে আসবে এটা কেউ জানে না। রোকনদের ভোটে সারা দেশে একটা গণতান্ত্রিক পন্থায় নির্বাচিত হয়।
এটাই হচ্ছে জামাত ইসলামীর আপনি বৈশিষ্ট্য। পরিবারতন্ত্র বলতে জামাত তারেক ইসলামী রহমানের কথাও বলছিলেন যে খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের সন্তান হিসেবে এসেছেন, কিন্তু আমরা তো দেখছি যে তিনি বগুড়ার গাবতলী উপজেলা থেকে কিন্তু তৃণমূলের রাজনীতি করে এসেছেন। তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবও ছিলেন। একটি তৃণমূল থেকে রাজনীতি করে আসার একটি পরম্পরা তো তারও আছে। সেক্ষেত্রে পরিবারতন্ত্রের অভিযোগ তার বিরুদ্ধে কতটা খাটে? এটা পরিবারতন্ত্রের কথা, আমরা তো এই দেশেই বাস করি। 2001 থেকে 2006 সালের যে হিস্ট্রি, যেটা নিয়ন্ত্রণ করেছে একেবারে ডাইরেক্ট পর্যায়ে, এটা আমরা খুব ভালোভাবেই দেখেছি। এটা মানুষকে মনে হয় খুব বেশি ব্যাখ্যা করার খুব লাগবে না আর কি, যে কি পর্যায়ে কি যোগ্যতায় বা কোন পর্যায়ে কিভাবে আসলো, এটা এদেশের মানুষ খুব ক্লিয়ার। আমাদের নতুন করে ব্যাখ্যা করার কিছু নাই এখানে। এবং এই 3টা পরিবারতন্ত্রের মাধ্যমেই বাংলাদেশ গেল 50 বছর শোষিত হচ্ছে, আধিপত্যবাদ বিরাজ করে আছে, স্বৈরতন্ত্র এস্টাবলিশড হয়েছে এখানে। জি, আরেকটা প্রশ্ন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন জামায়াতে ইসলামী দেশকে আফগানিস্তানে পরিণত করতে চায়, জাতিকে পেছনের দিকে নিয়ে যেতে চায়। নারীদের নিয়ে জামায়াতের যে অবস্থান, তার সাথে আফগান তালেবান সরকারের অবস্থানের পার্থক্য কোন কোন জায়গায়, কোন জায়গা থেকে আপনি এই বক্তব্যকে ডিনাই করবেন? আমরা বারবার বলেছি যে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটা সৌহার্দ্য সম্প্রীতির গঠনমূলক রাজনীতিতে বিশ্বাসী। সেটা আমাদের ক্যান্ডিডেট দেখবেন। আমি ওপেন চ্যালেঞ্জ করেছি, আমি কোনো সন্ত্রাস করি নাই, কোনো দুর্নীতি করি না। আজ পর্যন্ত আমার নামে একটা কেস নাই। আমি 20 বছর চিকিৎসা পেশায় আছি। এই 20 বছরে কোনো নারী বলতে পারবে না তাকে আমি কোনো অবহেলা করেছি বা তার প্রতি কোনো খারাপ আচরণ করেছি। আমি কোনো ব্যাংক থেকে লোন নেই নাই, কোনো সন্ত্রাস করি নাই, কোনো চাঁদাবাজি করি নাই। এই বৈশিষ্ট্যের বাংলাদেশ জামাত ইসলামীর সকল ক্যান্ডিডেট, বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়া, বিভিন্ন রাজনীতির যারা অন্য দেশের একটা এজেন্ডা বাস্তবায়নে পরিকল্পিতভাবে বিভিন্ন ন্যারেটিভ তৈরি করে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে প্রচার করেছে। কিন্তু বর্তমান সচেতন সমাজ অ্যান্ড্রয়েড যুগে এসে তারা খুব অল্প সময়ের মধ্যে যে কোনো ব্যক্তি সম্পর্কে তার আদ্যপান্ত বের করে ফেলতে পারে। তাদের এই ন্যারেটিভ আর জাতি বিশ্বাস করে না। তারা যে মিথ্যুক, তারা অত্যাচারী, তারা এটা জাতির কাছে প্রমাণিত। এবং জামায়াত ইসলামীর প্রত্যেকটা নেতৃবৃন্দ, শিবিরের নেতৃবৃন্দ সৎ, যোগ্য, এটাই জাতির কাছে এখন অ্যাকসেপ্টেড। বাংলাদেশ জামায়াত ইসলামী কোনোদিন দেশকে ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, আফগানিস্তান বলেন, লন্ডন বলেন, কোনোটাই করবে না। বাংলাদেশকে বাংলাদেশের মতো করে বাংলাদেশের জনগণের অধিকার ফিরিয়ে নিয়ে আসার আন্দোলনে অন্তর্ভুক্ত। আমিও সেই আন্দোলনের একজন কর্মী। আচ্ছা, অন্যান্য ইসলামিক যে দলগুলো, অন্যান্য ইসলামিক যে কান্ট্রিগুলো আছে, মুসলিম কান্ট্রিগুলো যেগুলো আছে, সেই মুসলিম কান্ট্রিগুলোর জায়গা থেকে, রাজনৈতিক জায়গা থেকে যদি প্র্যাকটিসের কথা বলি, সেই জায়গায় বাংলাদেশের রাজনৈতিক প্র্যাকটিসের যে পার্থক্যগুলো, বাংলাদেশের মানুষের অ্যাকসেপ্টেবিলিটির যে পার্থক্যগুলো, সেই পার্থক্যগুলো কি কি আপনি দেখেন? বাংলাদেশের মানুষের ইসলামিক রাষ্ট্র থেকে বাংলাদেশের যে রাজনীতি, বাংলাদেশ সবসময়, আমি যেটা বলছি যে বাংলাদেশ কোনো সময় পাকিস্তান হবে না, কোনো সময় ইন্ডিয়া হবে না, অন্য কোনো দেশের সঙ্গে আমরা মিলাতে চাচ্ছি না। বাংলাদেশের এই যে কালচার, বাংলাদেশের জনগণের যে সংবিধান, এটার মধ্যেই আমাদের আমির জামাত কয়েকদিন আগেই বলেছেন যে এই সংবিধানের আলোকে কিভাবে এদেশের মানুষের যে অধিকার, সেটা এস্টাবলিশ করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে যাচ্ছে। অসংখ্য উদাহরণ আছেন, যেমন দেখবেন যে 5ই আগস্টের পরে 27তম বিসিএস এখন জয়েন করছে, 30তম বিসিএস এখন জয়েন করছে। অনেক প্রমোশন বন্ধ হয়েছিল কেন? ডিজিএফআই ভেরিফিকেশন, এনএসআই ভেরিফিকেশন, রাজনৈতিক ট্যাগ। তাহলে আপনি কি মেধার মূল্যায়ন দিলেন? আমার দেশের মানুষ আমেরিকায় যে কাজ করছে না, স্ক্যান্ডিনেভিয়ানকে যে কাজ করছে না, তারা যোগ্যতার বলে কাজ করছে। আমরা চাই এই যোগ্যতাকে তাকে ফিরিয়ে দিতে, তাকে সম্মানের জায়গায় দিতে। যেটা এই সংবিধানে, এই রাজনীতিবিদরা, এই পরিবারতন্ত্রগুলো, এই সংবিধানের কথা বলছিলেন, যদি গণভোটে হ্যাঁ জয়ী হয় এবং জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় আসে, সেক্ষেত্রে এই সংবিধানে তো অনেক ধরনের সংশোধন, পরিমার্জন, এই ধরনের ঘটনাগুলো ঘটবে। তখনও কি এই সংবিধানের যে সেকুলারিটি, সেই সেকুলারিটিটা বজায় থাকবে কিনা? এই সংবিধানে আমি সেকুলারের কথা বলি নাই কোনো সময়ের জন্য। আমি বলছি যে সংশোধনীগুলো আনা হয়েছে মানুষের অধিকার আরও ভালোভাবে ফিরিয়ে নেওয়ার জন্যে। যখন এই যে ফ্যাসিস্ট হয়েছে, এই মধ্য থেকে কাঠামোতে আমলাতন্ত্র বড় আকারে এক্সপ্যান্ড করছে, তারপর রাষ্ট্রীয় পর্যায়ে দীর্ঘদিন ক্ষমতায় থাকা, এগুলো সংস্কার করে ভবিষ্যতে এই সংবিধানের লোকে বাংলাদেশের মানুষের অধিকার আরও বেশি অক্ষুণ্ণ হবে ইনশাল্লাহ। ক্ষমতা যাওয়ার আগে
ক্ষমতায় যাওয়ার আগে তাদের 7-8 হাজার শুধু চাঁদাবাদির জন্য বহিষ্কার করছে। ক্ষমতায় যাওয়ার আগে 5,887 কোটি টাকা ঋণ খেলাপি। যারা চোরদেরকে আপনি এমপিতে হওয়ার জন্য আপনি পাঠাচ্ছেন, চোরদেরকে, যারা ক্ষমতা আসার আগে চুরি করে ফেলছে 6,000 কোটি টাকা। এবং কি আপনি টিআইবি জরিপ দেখেছেন 58% ঋণগ্রস্ত হচ্ছে বিএনপি যে প্রার্থীগুলো আছে, ঋণ খেলাপি। তো ঋণ খেলাপিতে আছে। যারা ক্ষমতা আসে নাই তাদের এই অবস্থা। এরা ক্ষমতা আসে পুরো ব্যাংক খেয়ে ফেলবে, পুরো ব্যাংক খেয়ে ফেলবে। 15-16 বছর, 17-18 বছর যে খিদা, এই খিদার জন্য ব্যাংক খেয়ে ফেলবে আপনি। তো মানুষ অসহ্য হবে না? সে অসহ্য হয়ে মানুষ অল্টারনেটিভ হিসাবে, কিছু মানুষ জামাতকে পছন্দ করে ভোট দিবে, আর কিছু মানুষ বিএনপির বিরুদ্ধে অসহ্য হয়ে অল্টারনেটিভ হিসাবে জামাতকে ভোট দিবে। কিন্তু আপনার প্রশ্ন করার আগে রাসেলের কাছে আমি জানতে চাই, তাহলে হা যুক্ত হলে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে, তাই তো? না, এটা ক্যাম্পেইন কি করেছে? মানে বিএনপির পক্ষ থেকে আমি বলেছি ক্যাম্পেইন করেছে যে হ্যাঁ যদি জয়লোক যুক্ত হয় তাহলে আওয়ামী লীগ করতে পারবে। তার মানে কি আওয়ামী লীগের ভোটগুলো আপনি চাচ্ছেন না ভোট দেওয়ার জন্য? না, আমি সাধারণ যারা আছে তারা বিষয়টা জানি না, এজন্য আপনার কাছে জানতে চাচ্ছি। মানে তাহলে যদি না জিতে তাহলে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে, তাই তো? না হ্যাঁ জিতলে আওয়ামী লীগ রাজনীতির সাথে হায় নায়ের কোনো সম্পর্ক না। আচ্ছা, আওয়ামী লীগের রাজনীতির সাথে আওয়ামী লীগ কি বলে আপনার আদালত থেকে নিষিদ্ধ হয়, আদালত থেকে তাদের কার্যক্রম স্থগিত হয়েছে, আচ্ছা, আদালত থেকে। তো এই হায় নায়ের সাথে আওয়ামী লীগের রাজনীতির কোনো সম্পর্ক না। আমি একটু যদি শাহেদ আলমকে চাইছি, শাহেদ আলম, তারেক রহমান তো অনেকদিন পরে ঘোষণা দিলেন গণভোটে হ্যাঁ পক্ষে ভোট দেওয়ার জন্য, কিন্তু তার আগে আমরা দেখলাম বিভিন্ন দেশে, আপনি তো দেশের বাইরে ছিলেন, সে পোস্টাল ব্যালটগুলো তো যদি বলি এখন ভোট দিয়ে অনেকটা চলেও এসেছে। আমি যতটুকু যে 5 লাখ সামথিং হয়তো এখন বাংলাদেশে চলে এসেছে। উনি যেটা বললেন যে অনেকে ধানের শীষে দিয়েছে, অনেকে নাতে টিক দিয়েছেন, ভিডিওগুলো বেশ প্রকাশিত হয়েছে। এখন এটাকে মানে ভুল হলো কিনা সিদ্ধান্তটা, যে এতদিন পর যে মধ্যপ্রাচ্যে যে ভোটগুলো, বিভিন্ন দেশে যে ভোটগুলো, সেগুলো তো অনেকটা না তো পড়েছে, তাহলে একটু মানে ক্ষতি হলো কিনা গণভোটের জন্য, বা বিএনপির দেরিতে সিদ্ধান্ত? এটা আমি জানি না গণভোটের ক্ষতি হলো না বিএনপির ক্ষতি হলো। জি, আর গণভোটের ক্ষতি হলো, গণভোটে না গণভোট তো হ্যাঁ সবাই চায় না, সবাই আপনি বলতে পারেন না সবাই চায় না, তারেক রহমান যেটা চেয়েছে আপনি সবাই জানেন আমি চাই কিনা? না, আপনি না, যেটা দুইটা বড় দল, বলেন আপনি দুইটা বড় দল, দুইটা বড় দল যেহেতু চায়, সরকার যেহেতু চায়। পৃথিবীতে এই বাংলাদেশে এই প্রথম কোন গণভোট 20% না দিয়ে নির্বাচনে যাচ্ছে।